হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডিলিটি। এই ভিডিওতে তোমরা পাবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু জিকে কোয়েশ্চেন। এমসিকিউ টাইপ এই কোয়েশ্চেনগুলো আশা করব তোমরা নিজেরাই আনসার করতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন যেটা নেওয়া হয়েছে, বলা হয়েছে অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? উত্তর হবে সিঙ্গাপুরে। নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন অস্থায়ী আজাদ হিন্দ সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করার জন্য তৎপর ছিলেন। এবার প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইংরেজ সরকার কী করলেন? ভারত রক্ষা আইন জারি করে 2রা জুলাই 1940 নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে নিজের বাড়িতে পুলিশি পাহারায় গ্রেপ্তার করে রাখা হয়েছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু 17ই জানুয়ারি 1941 সালে সেখান থেকে পালিয়ে যান। পালিয়ে তিনি কোথায় যান? পালিয়ে তিনি কলকাতা থেকে আফগানিস্তান হয়ে পৌঁছায় প্রথমে রাশিয়াতে। তারপর তিনি রাশিয়া থেকে যান জার্মানিতে। জার্মানিতে তিনি দেখা করেন হিটলারের সাথে। সেখানে তিনি আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন জার্মান সরকারের সহযোগিতায়। সেখান থেকে তিনি দেশের সাথে যোগাযোগ চালিয়ে যান, তার বিপ্লবী কার্যকলাপ চালিয়ে যান। তারপর সেখান থেকে তিনি গিয়েছিলেন ইতালিতে। ইতালিতে তিনি মুসোলিনির সাথে দেখা করেন। দেশকে স্বাধীন করার জন্য তিনি এই চেষ্টা চালিয়ে যান। জার্মানিতে তিনি জার্মানির কাছে বন্দী ভারতীয় সৈন্যদেরকে নিয়ে একটি সেনাদল গঠন করেন। এটাই ছিল আজাদ হিন্দ ফৌজের প্রথম কল্পনা, কিন্তু এটা আজাদ হিন্দ ফৌজ ছিল না। এখানে সৈন্যরা তাকে নেতাজি আখ্যায় ভূষিত করেছিলেন। এইদিকে রাসবিহারী বসুও তাকে সাহায্য করতে শুরু করেন। রাসবিহারী বসু গঠন করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। জাপানে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন। তাছাড়া 1942 সালে তিনি গঠন করেছিলেন সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ। নেতাজি সুভাষচন্দ্র বসু সেখান থেকে জাপানে যান। তারপর তিনি সেখান থেকে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে রাসবিহারী বসু তার হাতে তুলে দেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব। 4 জুলাই তার হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব তুলে দেন রাসবিহারী বসু। এরপর 25শে আগস্ট সুভাষচন্দ্র বসুর হাতে তিনি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব তুলে দেন। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব নেন সুভাষচন্দ্র বসু। তারপর 1943 সালে তিনি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে গঠন করেন আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারত সরকার। এই সরকারকে জাপান, ইতালি, জার্মানি, থাইল্যান্ড সহ পৃথিবীর মোট 9টি রাষ্ট্র স্বীকৃতি দিয়ে দেয়। জাপানের প্রধানমন্ত্রী তোজো আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ দুটি তার হাতে তুলে দেন এবং নেতাজি এই দুটি দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ ও স্বরাজ দ্বীপ। 1944 সালে নেতাজি রেঙ্গুনে আসেন এবং তিনি উজ্জীবিত করেন তার সেনাদলের সৈন্যদের এবং বলেন দিল্লি চলো। তিনি জাপানি সহযোগিতায় চলে আসেন ইন্ডিয়ার সামনে। মণিপুরে তিনি ঢুকে পড়েন। ভারতীয় এলাকার প্রায় 150 মাইল তিনি ব্রিটিশ শাসন মুক্ত করতে সক্ষমও হয়ে পড়েছিলেন। কিন্তু ওই সময় আবার আমেরিকা জাপানের দিকে অগ্রসর হতে শুরু করে। তাই জাপানি সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় নানান অসুবিধার মুখে পড়ে তাদেরকে আত্মসমর্পণ করতে হয়। শোনা যায় 1945 সালে একটা বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। তো এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা। চলে যাওয়া যাক পরের প্রশ্নে। পরের প্রশ্ন, 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হবে MK গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের প্রশ্ন, ওম্বার্সম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত হয়? ওম্বার্সম্যান, ভারতে যে ওম্বার্সম্যান অর্থে আমরা বুঝি লোকপাল চেয়ারম্যানকে ওম্বার্সম্যান অর্থে আমরা বুঝতে পারি। কেন্দ্রে লোকপাল আর রাজ্যে লোকায়ুক্ত নিয়োগের কথা আমরা জানি। তো ওম্বার্সম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত হয়েছিল সুইডেনে। 1809 সালে সুইডেনে প্রথম ওম্বার্সম্যান প্রতিষ্ঠান বা ওম্বার্সম্যান ইনস্টিটিউট গঠিত হয়েছিল। ওম্বার্সম্যান বলতে বোঝায় এ পার্সন হু অ্যাক্টস অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অর স্পোকসম্যান অফ আদার পার্সন। এর আগের একটা ভিডিওতেও লোকপাল লোকায়ুক্ত নিয়ে আমরা আলোচনা করেছি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হলেন অশ্ব ঘোষ। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে ওয়াশিংটন ডিসি। পরের প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন কি? দামোদর ভ্যালি কর্পোরেশন হলেও অপশন তোমরা দেখতেই পাচ্ছ। কর্পোরেশন হলো ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্য দুটির সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা।
পরের প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি কে ছিলেন? উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। তবে এখানে একটু বলে রাখা উচিত তোমাদের, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়েছিল মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরামর্শ মতো। এই গণপরিষদের প্রথম সভাপতি, প্রথমে টেম্পোরারিলি সভাপতি হয়েছিলেন সেখানকার ওল্ডেস্ট মেম্বার সচ্চিদানন্দ সিনহা। পরে রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড হন। আর মনে রেখো, রাজেন্দ্র প্রসাদ কিন্তু স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন হলো, পাচিত খাদ্যের শোষণ হয় কোথায়? শোষণ হয় সেটা বলতে হবে। পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, বৃহদান্তে নাকি কোলনে? উত্তর হবে ক্ষুদ্রান্তে। মানুষের পুষ্টি, মানব পুষ্টি 5টি স্টেপে কমপ্লিট হয়। এই 5টি স্টেপ কি কি দেখে নেওয়া যাক একবার। প্রথমে হচ্ছে খাদ্য গ্রহণ বা ইনজেকশন, খাদ্য গ্রহণ বা ইনজেকশন। তারপর পরিপাক বা ডাইজেশন। তারপর শোষণ বা অ্যাবজর্পশন। তারপর হয় আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, এবং সবশেষে কি বহিষ্করণ বা ইজেকশন। খাদ্যবস্তুর মেইন 3টি পার্ট, শর্করা, কার্বোহাইড্রেট আর ফ্যাট। তার মধ্যে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হতে শুরু করে কোথায়? মুখে বা মুখবিবরে। পাকস্থলীতে আসার পর প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যবস্তুকে পাকমণ্ড বা কাইম বলা হয়। এরপর খাদ্যবস্তু প্রবেশ করে ক্ষুদ্রান্তে অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট পরিপাক সম্পন্ন হয়। আর ক্ষুদ্রান্তের সরল তরল খাদ্যবস্তুকে বলা হয় কি? কাইল। কি বলা হয়? কাইল। ক্ষুদ্রান্তের ভিলাইতে খাদ্যবস্তুর শোষণ শুরু হয়। তারপর খাদ্যবস্তুর শোষণ হওয়ার পর বাকি যে কাজটা সেটা হচ্ছে খাদ্যবস্তুর অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। শোষিত সরল খাদ্য কোষের প্রোটোপ্লাজমে অংশীভূত হয় বা আত্তীকরণ হয়। তারপর বাকি যে পার্ট বেঁচে থাকে খাবারের, সেটা যায় বৃহদন্ত্রে অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনে খাদ্যবস্তুর আরও কিছু পরিপাক হয়। তারপর বাকি যে অবশিষ্ট অংশ কি হয়? দেহের বাইরে মল আকারে নির্গত হয়। তো এই তোমরা বুঝতে পারলে খাদ্য পরিপাকের স্টেপগুলো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? অপশন তোমাদের সামনে রয়েছে। উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডল সম্পর্কে যদি আলোচনা করতেই হয় তাহলে তোমাদের জেনে রাখা উচিত বা জানো বোধহয় তোমরা যে বায়ুমণ্ডলকে কয়েকটা স্তরে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, মোটামুটি 20 বা 18 পর্যন্ত কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 20 বা 18 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার। তারপরেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। কোনটার উচ্চতা বা কোনটার সীমা কতটা এখানে দেওয়া রয়েছে, একবার দেখে নিও। দেখো, ট্রপো কথার অর্থ হচ্ছে চেঞ্জ। ট্রপো কথার অর্থ কি? চেঞ্জ। আর এটাকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়, কারণ বৃষ্টিপাত, ঝড়, মেঘ সব কিন্তু এই বায়ুমণ্ডলের এই স্তরেই দেখা যায়। এই বায়ুমণ্ডলের অধিকাংশ বায়ু কিন্তু এই স্থানেই রয়েছে। সবচেয়ে বেশি ঘনত্ব যদি বলা হয় বায়ুমণ্ডলে, সেটা ট্রপোস্ফিয়ারে। ধীরে ধীরে ওপর দিকে উঠতে থাকলে ঘনত্ব কি হয়? কমতে থাকে। ট্রপোস্ফিয়ারের পরের স্টেপটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই দুটো স্তরের মাঝের এই অংশটা, এটাকে বলা হয় ট্রোপোপজ। এইভাবে এটা স্ট্র্যাটোপজ, মেসোপজ, থার্মোপজ এরকম করে পজ করে বলা হয়। দেখো, এরপর যখন আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে শান্ত মণ্ডল। এই মণ্ডল শান্ত, তাই এখানে প্লেন বা জেট বিমান এগুলো উড়ালে সাশ্রয় হয়। তার পরের স্তরটা মেসোস্ফিয়ার। এটা কেন মনে রাখবে? আকাশ থেকে বা মহাকাশ থেকে আগত উল্কা বা মেটেরয়েডসগুলো পুড়ে ছাই হয়ে যায় এই স্তরে। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি থার্মোস্ফিয়ারের উষ্ণতা সবচেয়ে বেশি। এই স্তরে কি হয়? গ্যাসীয় অণুগুলি ভেঙে পজিটিভ এবং নেগেটিভ আয়নে পরিণত হয়।
পজিটিভ এবং নেগেটিভ আয়নে পরিণত হয় বলে এখানে আয়নোস্ফিয়ারও, এই স্তরটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। যদিও আয়নোস্ফিয়ার শুধু এখানে থাকবে তাও বলা যায় না, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এই স্তরের মধ্যেই আয়নোস্ফিয়ারও লক্ষ্য করা যায়। ম্যাগনেটিক ফিল্ডের সাথে ক্রিয়া করে বলে এখানে এক বিশেষ ধরনের ক্রিয়া লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে তোমরা পরের স্লাইডে দেখতে পাবে। দেখো, আয়নোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ারের ক্রিয়ায় কি হয়, চার্জ যে পার্টিকেলগুলো থাকে সেগুলো অ্যাফেক্ট হয় ম্যাগনেটিক ফিল্ড দিয়ে পৃথিবী এবং সূর্যের, তার ফলে মেরুজ্যোতির সৃষ্টি হয়। তোমরা শুনেছ নিশ্চয়ই, সুমেরু এবং কুমেরুতে মেরুজ্যোতি দেখা যায়। এটা কি, মেরুজ্যোতি হচ্ছে একটা ব্রাইট বিউটিফুল ব্যান্ড অফ লাইট, যেটা মাঝে মধ্যেই দেখা যায় কোথায়, মেরু অঞ্চলে। আর লাস্টের স্তরটা কি হলো, লাস্টের স্তরটা হলো এক্সোস্ফিয়ার। তাহলে তোমরা এই প্রত্যেকটা স্তরের কি কাজ সেটা জানতে পারলে। আর মনে রেখো, এই স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে কি, স্ট্র্যাটোস্ফিয়ার যেটা সেকেন্ড স্তর, সেখানে থাকে ওজোন ও সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, ফলে আমাদের পক্ষে যথেষ্ট সুবিধার সেটা, কারণ অতিবেগুনি রশ্মি মানুষের স্কিন বা চোখের ভীষণ ক্ষতি করে, তাছাড়া উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষতি তো করেই। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, ভারতীয় সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয়। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয় 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী, যা উত্তরপ্রদেশে এলাহাবাদ শহরের ওপর দিয়ে গেছে। একটু দেখে নেওয়া যাক। তোমরা এই 82°30' যেটা বললাম সেটা হয়তো এইভাবেও লেখা দেখতে পারো, 82°30' এইভাবেও লেখা থাকতে পারে কোশ্চেনে, ঠিক আছে। এটা গেছে কোথা দিয়ে, উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের ওপর দিয়ে। ভারতের যা বিস্তার তাতে তোমরা দেখতেই পাচ্ছ, এত বড় দেশের যদি সময় দ্রাঘিমা রেখা অনুযায়ী তো সময় নির্ধারণ হয়, তো দেশের মাঝামাঝি যে কোনো একটা দ্রাঘিমা রেখাকেই দ্রাঘিমা রেখার সময়কে প্রত্যেকটি দেশ তাদের স্ট্যান্ডার্ড টাইম হিসেবে মেনে নেয়। তো ভারতের ক্ষেত্রে এটা কি, 82°30' পূর্ব এই দ্রাঘিমা রেখাটা, এটা গ্রিনিচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা টাইম এগিয়ে থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে ভূগোলক বা পৃথিবীকে এরম কয়েকটা দাগে ভাগ করা হয়েছে, কাল্পনিক রেখা দ্বারা ভাগ করা হয়েছে, সেগুলোকে বলা হয় অক্ষরেখা, মধ্যেরটাকে বলা হয় নিরক্ষরেখা। একইভাবে এইভাবে যে দাগগুলো গেছে সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এইভাবে যেটা মিডিলে টানা হয়েছে সবার প্রথমে, সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা গেছে লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে, আর লন্ডনের গ্রিনিচ মিন টাইম থেকে ভারতীয় সময় 5.5 ঘন্টা এগিয়ে থাকে। পরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। অভিব্যক্তি নিশ্চয়ই জানো তোমরা, অভিব্যক্তি বলতে বোঝায় একটা স্লো প্রসেস, যেই প্রক্রিয়ায় কোনো একটা জীব সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয়, তাকে অভিব্যক্তি বলা হয়। অভিব্যক্তির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের কথা বলেছেন। তার লেখা একটি বিখ্যাত ডারউইনের লেখা একটি বিখ্যাত বই হলো অরিজিন অফ স্পেসিস। আর এরকমই ল্যামার্কের লেখা এক ধরনের অভিব্যক্তির ব্যাখ্যা দিতে গিয়ে ল্যামার্ক যে বইটা লিখেছেন সেটা হলো ফিলোসফিক জুলজিক। মনে রেখো, অস্তিত্বের জন্য সংগ্রাম, ভ্যারিয়েশন বা ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, এই সবকটা কনসেপ্ট কে দিয়েছেন ডারউইন। আর একইভাবে যদি বলি ল্যামার্কের কথা, তাহলে ল্যামার্ক দিয়েছেন ব্যবহার ও অব্যবহারের সূত্র, তারপর পরিবেশের প্রভাব ও জীবের সচেষ্টতা, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই কনসেপ্টগুলোকে দিয়েছে ল্যামার্ক দিয়েছে। তোমাদের কিন্তু এখানে যেরকম প্রাকৃতিক নির্বাচন নিয়ে প্রশ্ন এসছে, এরকম করে কিন্তু ল্যামার্কের থেকেও আসতে পারে, বলতে পারতো ব্যবহার ও অব্যবহারের সূত্রের কথা কে বলেছে, তখন বলতে হতো ল্যামার্ক। সরি। নেক্সট কোশ্চেন, ইসিজি লিপিবদ্ধ করে। ইসিজি কি লিপিবদ্ধ করে? ইসিজি কথার পুরো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এটা লিপিবদ্ধ করে হার্টবিট বা হৃদস্পন্দের হার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কবে? উত্তর হবে 1956 সালে। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। তারপরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করার বিধান আছে কোন আর্টিকেলে বা কোন ধারায়?
উত্তর হবে আর্টিকেল 61। আর্টিকেল 51A এটা 1976 42তম সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছে। এখানে সিটিজেনদের বা নাগরিকদের ডিউটি সম্পর্কে বলা হয়েছে। টোটাল 11টি ডিউটিজ রয়েছে এই আর্টিকেলে, আর এটা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে এই ডিউটিজের ধারণা। তারপর যদি তোমাদের বলা হয় আর্টিকেল 61-এ কী রয়েছে, এখানে রয়েছে প্রেসিডেন্টকে ইমপিচ করার বিধান, অর্থাৎ প্রেসিডেন্টকে পদচ্যুত করার বিধান এখানে রয়েছে। তারপর 72 সেখানে রয়েছে প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার, অর্থাৎ প্রেসিডেন্ট যে ক্ষমা দিতে পারে বন্দি বা শাস্তিপ্রাপ্তদের, সেটা বলা হয়েছে আর্টিকেল 72-তে। আর্টিকেল 60-তে রয়েছে প্রেসিডেন্টের ওথ বা শপথ গ্রহণের কথা। প্রেসিডেন্ট সম্পর্কে এই কটা কনসেপ্ট সবকটাই তোমরা জেনে নিলে, সবকটা আর্টিকেল তোমরা জানতে পারলে। প্রেসিডেন্ট হলেন ভারতের ফার্স্ট নাগরিক, প্রেসিডেন্টকে বলা হয় ভারতের ফার্স্ট নাগরিক। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? উত্তর হবে ভগৎ সিং। ভারত চীন যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 1962 সালে। প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 9 জানুয়ারি। সেদিন মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছিলেন, এটাও আগে আলোচনা করা হয়েছে। এর পরের প্রশ্ন, সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হলো ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র। অপশন 2। তারপর বলা হয়েছে পরাক্রম দিবস পালন করা হয় কার জন্মজয়ন্তী উপলক্ষে? খুব রিসেন্ট নিউজ, এটা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে। ইউনিয়ন মিনিস্ট্রি অফ কালচার ডিক্লেয়ার করেছে এই দিনটিকে, সুভাষচন্দ্র বসুর জন্মদিনটিকে প্রতি বছর এখন থেকে পরাক্রম দিবস হিসাবে পালন করা হবে। তো এই ছিল আজকের মতন ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তোমাদের মতামত জানিয়ে। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স আর প্রয়োজনীয় অন্যান্য ভিডিও ডিসকাস করা হচ্ছে, ম্যাথস করানো হচ্ছে, প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।